কেটে গেল আরো কিছুদিন। চতুর্পাশের বিষণ্ণতা সাক্ষী হয়ে সময় যেন স্রোতের ন্যায় বয়ে চলেছে আপন গতিতে, যার নেই কোনো স্থিরতা। যেই সময়টায় তিশা ও সাকিবের মতো হাজারো মানুষের সুখের সন্ধানে ছুটতে গিয়ে বরাবরই দুঃখের সাগরে পতিত হচ্ছে। রুশানের নির্ভেজাল ভালোবাসার একমাত্র মানুষটা রাইসা হওয়া সত্ত্বেও এক নির্দিষ্ট শূন্যতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। দিন যত গড়াচ্ছে ততই ভয় হচ্ছে নিজের ভবিষ্যতের দিনগুলো নিয়ে। সত্য আজ না হয় কাল ঠিকই সামনে আসবে। সেই দিনগুলোতে কি সবকিছু এখনকার মতো সুন্দর ও স্বাভাবিক থাকবে? ভাবনাগুলো যেন বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাসে। দিন শেষে পুরো পৃথিবীর দিকে তাকালে হয়তো দেখা যাবে হাসি মুখের আড়ালে কোথাও কেউ ভালো নেই। এদিকে আরোহীর মাঝে সকল হাসি খুশি যেন হাওয়ায় মিলিয়ে যাওয়ার উপক্রম। চাচি ইনায়া তালুকদারের কাছে শুনতে পায় তার ও আকাশের বিয়ের বিষয়ে। শুনেই তীব্র রাগের সাথে বুক ধুকবুক করে ওঠে তার, কারণ তার ভাবনা মতে আকাশের মতো কাউকে বিয়ে করার চেয়ে বরং মৃত্যুবরণ শ্রেয়। তাছাড়া পৃথিবীর সবচেয়ে যোগ্য পাত্রটা সামনে এসে দাঁড়ালেও রাজের প্রতি তার ভালোবাসা ও অনুভূতিগুলোর ভাগ সে দ্বিতীয় কাউকে দিবে না। সে ও তার সব অনুভূতি একান্তই রাজের, যাকে ভেবে হৃদয় স্পন্দিত হয়। পড়ার টেবিলে বসে থাকলেও পড়ায় মন বসছে না আরোহীর। ভীষণতায় বইয়ের উপর মাথা রেখে বসে আছে নিশ্চুপ হয়ে। এই মুহূর্তে এটাই একমাত্র উপায়, নয়তো অসম্মতি জানিয়ে সবার কাছে সত্য প্রকাশ করা অনেকটাই দুঃসাহসিকতার পরিচয় দেওয়ার মতো। আকাশের সম্পর্কে ভালোই জানা তার, সে নিশ্চয়ই এমন কিছু করে বসবে যা আরোহী কখনোই চায় না। মাঝে মাঝে ভয় হয় খুব, তার নিজেকে নিয়ে না, রাজকে নিয়ে। এমনিতেও আকাশ ও রাজের মাঝে কি চলছে তা আরোহীর অজানা। তবে খুব কম করে মনে ওঠে সে দিনটার কথা, যেদিন রাজকে প্রকাশ্যে হুমকি দিয়ে এসেছিল আকাশ। সামনের দিনগুলো কেমন হতে চলছে ভাবতেই মস্তিষ্ক শূন্য হয়ে ওঠে তার। একটা তপ্ত শ্বাস ছেড়ে দু চোখ বুজে নিল সে। সন্ধ্যার ফুরফুরে বাতাস গায়ে মেখে ছাদে দাঁড়িয়ে আছে রাজ, তার পাশে নিবিড় ও তুষার। গত পরশু এখানে ফিরে এসেছিল নিবিড়, তুষারও সব মিটমাট করে ফিরে এসেছে আজ। এখন সন্ধ্যার পর মাইন্ড ফ্রেশ করতে ছাদে এসে আড্ডা দিচ্ছে সবাই। সাকিবকে চা বানিয়ে আনার দায়িত্ব দিয়েছে তুষার। নিবিড় গিটার হাতে বসে আছে, বিরহের টোন বেজে উঠেছে সেখান থেকে। সেই সাথে নিজে ওর চোখ বুজে অনুভব করছে তা। পাশ থেকে তুষার খানিকটা বিরক্তি নিয়ে বলে, তোর মরা মরা ফিলিংস দিয়ে নির্ঘাত আমাদের ফিলিংসকেও হত্যা করে ছাড়বি তুই। এসব বিরহ ছেড়ে একটা সুন্দর সুর তোলতো ভাই, যা শুনলেও যেন প্রেমে পড়তে ইচ্ছা হয়। থামে নিবিড়, তুষারের দিকে চেয়ে বলে, নতুন নতুন প্রেমে পড়লে এমনই হয়। তোকে আমার পড়া একটা ছোট গল্প বলি শোন। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। একদিন একটা পিঁপড়া রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখে এক ফোঁটা মধু পড়ে আছে। পিঁপড়াটা মাঝে লোভ জাগলো হালকা খেয়ে দেখার। নিজের গন্তব্যে কিছু সময় দেরি করে গেলেও সমস্যা নেই ভেবেই এগিয়ে গিয়ে খানিকটা মধু খেলো পিঁপড়াটা। ভালোই লাগলো। পরে লোভ গাঢ় হতেই ভাবলো এভাবে পাশ থেকে একটু একটু না খেয়ে পুরো মধুর উপরে বসে খেলে মাঝখানটা নিশ্চয়ই আরো সুস্বাদু হবে। যেমন ভাবনা তেমন কাজ। তবে পিঁপড়াটা মধুর ফোঁটায় উঠতেই পা আটকে গেল, বাজেভাবে ফেসে গেল। অতঃপর নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে সেখানেই পিঁপড়ার মৃত্যু হলো। সে তার গন্তব্যে আর পৌঁছাতে পারল না। সবটা শুনল তুষার। অতঃপর খানিকটা ভেবে বোকার মতো প্রশ্ন করে, এখানে আমার সাথে পিঁপড়ার গল্পটার সম্পর্ক কি? পাশ থেকে তাদের কথা শুনছিল রাজ। নিবিড়ের কথার মানে বুঝতে সময় লাগেনি তার। বিপরীতে তুষারের বোকা প্রশ্নে খানিকটা মৃদু হাসে সে। রাজের দিকে চেয়ে হালকা হাসে নিবিড়ও। তুষার ভ্রু কুচকে চেয়ে আছে তাদের দিকে। সাকিব চা নিয়ে আসতে লেট করে দেখার জন্য নিচে চলে যায় তুষার। দেখে চা বানানোর পাশাপাশি মধুর সাথে গল্প ব্যস্ত সাকিব। খানিকটা রাগ হতেই সামনে এগিয়ে গিয়ে সাকিবের মাথায় হালকা করে চাটি মারে তুষার। কিছু বলতে চেয়েও মধুকে দেখে থেমে গেল সে। পাশে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে মধু। তুষারের সব রাগ যেন উদাও হয়ে যায় সেই হাসিতেই। দুহাতে ভর করে ছাদের একপাশে দাঁড়িয়ে আছে রাজ। আকাশ ও আরোহীর বিয়ের কথাবার্তা সম্পর্কে নিলয় থেকে খবর পেয়েছিল সে। তবে তার জন্য খুব একটা চিন্তিত মনে হচ্ছে না রাজকে। নীরবতায় মনে মনে কি ফোন দিয়ে আসছে তা বোঝার সাধ্য নেই কারো। তার পাশে এসে দাঁড়ায় নিবিড়ও। আরোহীর বিয়ের কথাবার্তা চলছে এই নিয়ে হালকা শুনেছে সে, তবে এর চেয়ে বেশি কিছু পৌঁছায়নি তার কান অব্দি। রাজের দিকে তাকায় নিবিড়। আকাশ ও আরোহীর সম্পর্ক ভাবতেই স্বাভাবিক স্বরে বলে, আমার কাছে বিষয়টা জটিল হবে বলে মনে হচ্ছে না। আরোহীর চাচাতো ভাই আকাশ, যাকে আমরা বিদ্যুৎ বলেও সন্দেহ করি। তবে আরোহীর প্রতি আকাশের ভালোবাসাটা কেমন যেন। একদিন আরোহী কোনো কারণবশত রেস্টুরেন্টের বিল পরিশোধ করতে পারেনি। ফলস্বরূপ কর্তৃপক্ষ আরোহীকে না চিনেই বিল না দেওয়া অব্দি আটকে রেখেছিল। অতঃপর আকাশ পুরো রেস্টুরেন্টটাই কিনে নিয়ে আরোহীকে গিফট করেছিল। আরোহীকে আকাশ হয়তো তার সবটুকু দিয়ে ভালোবাসে, তবুও আরোহী তাকে ভালোবাসেনি। কেন বাসেনি সেটা জানার কৌতূহল আমার মাঝেও প্রবণ। হতে পারে সে আকাশের সম্পর্কে কিছু জানে, নয়তো এটা তোমার প্রতি তার ভালোবাসার কারণে। বিপরীতে রহস্যজনকভাবে খানিকটা মৃদু হাসের রাজ। মুক্ত বাতাসে হালকা শ্বাস নিয়ে বলে, এটা স্পষ্ট আকাশ শুধু আমাদেরই শত্রু নয়, বরং আমার ভালোবাসার মাঝেও এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। বিপরীতে হালকা হাসে নিবিড়। অতঃপর রাজের দিকে চেয়ে বলে, তুমি ভালোবাসা যতই লুকিয়ে রাখো, আরোহীর প্রতি তোমার ভালোবাসাটা আমি পুরোপুরি ভাবে বুঝতে পারি। রাজ বলল, সেটা কিভাবে? নিবিড় বলল, তোমরাই বলো আমি প্রেমিক।
আর প্রেমিকরা কখনো হৃদয়ে লালন করা ভালোবাসা চিনতে ভুল করে না। কিছু বলল না রাজ, মৃদু হেসে দৃষ্টি সরায় প্রকৃতির দিকে। আরোহীর মায়াবী মুখখানা ও বাচ্চা সুলভ আচরণগুলো মনে পড়তেই চোখ বুজে নেয় সে। মুহূর্তেই চেহারায় হালকা দমকা হাওয়া ছুটে এসে হাতছানি দিয়ে যায়। পুনরায় চোখ মেলে তাকায় রাজ, অদ্ভুত নীরবতা তার মাঝে। পাশ থেকে নিবিড় সৌর দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে, হয়তো বোঝার চেষ্টা করছে রাজকে। আরোহীর অবস্থা বুঝতে পেরে তার বিষণ্ণতা কাটাতে সন্ধ্যা জুড়ে তাকে সঙ্গ দিয়েছিল অবনী। অতঃপর সেখান থেকে বেরিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় সে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই চমকে উঠে। কিছু বুঝে ওঠার আগেই শুভ দরজা বন্ধ করে দেওয়ালে ঘেঁষে দাঁড় করায় তাকে। আতকে উঠায় ভয়ার্ত দৃষ্টিতে শুভর দিকে তাকায় সে। দেখে শুভ তার দুপাশে দুই হাত দেওয়ালের সাথে ঠেকানো, তার মাঝে অবনীকে বন্দি করে রাখা। অবনী রাগী ভাব নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই শুভ হুঁশসূচক শব্দ থামিয়ে দেয় তাকে। অতঃপর বলে, অযথা তিরিং বিরিং না করে শান্ত হয়ে দাঁড়াও। শুভর দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে অবনী। তার লক্ষ্য করেই শুভ ফের বলে, সেদিনের পর থেকে দেখছি আমাকে এড়িয়ে চলছো, ব্যাপার কি? অবনী খানিকটা ইতস্তবোধ করলেও সাহসী স্বরে বলে, কারণ আপনি একটা আস্ত সাদাসিধা শয়তান। হালকা হাসে নিলয়, অতঃপর হাসি থামিয়ে বলে, এখনো রেগে আছো? অবনী ফের রাগ দেখিয়ে বলে, ঘুষি মেরে আপনার নাক ফাটিয়ে না দেওয়া অবধি আমার রাগ কমবে না। পুনরায় হাসে নিলয়, খানিকটা কাছে এগিয়ে বলে, চাইলে তুমি একইভাবে রিভেঞ্জ নিতে পারো, আমি কিছু মনে করবো না, শাস্তি হিসেবে মেনে নিব। অবাকের চরম সীমানায় পৌঁছে যায় অবনী, যেন বিশ্বাসই হচ্ছে না এটা শুভ। একটা মানুষ এতটা রং বদলায় কিভাবে তা যেন ভেবেই পাচ্ছে না সে। বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়ে ধাক্কা দিয়ে হালকা দূরে সরিয়ে দেয় শুভকে। তার শক্তি যথেষ্ট না হলেও হালকা হেসে নিজে থেকেই দুপা পিছিয়ে আসে শুভ। অবনী তার দিকে চেয়ে বলে, দিন দিন দেখি আপনার সাহস বেড়েই চলছে, বেশি সাহস বাড়লে কিন্তু সত্যি সত্যি ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। তার কথাগুলোতে যেন শুভ খুব মজা পাচ্ছে। হালকা হাসি মিশ্রিত ভাব নিয়ে স্বাভাবিক স্বরে বলে, তুমিই তো বললে আমাকে সাহসী হতে। অবনী বলল, এখন সে কথা আবার ফিরিয়ে নিচ্ছি, আগের মতোই থাকবেন। একটা দীর্ঘশ্বাস ছাড়ে শুভ, অতঃপর দুহাত এক করে হালকা মাথা নিচু করে বলে, আপনি যেমনটা বলবেন ম্যাম। বলেই রুম থেকে বেরিয়ে যায় শুভ। হা করে চেয়ে আছে অবনী, সেই সাথে নিজের মাঝে বিড়বিড় করে বলে, হায় আল্লাহ, এদিকে গিরগিটের থেকেও মারাত্মক। সকালে কলিং বেলের শব্দ কানে আসতেই দরজা খোলে ফরিদ আন্টি। দেখে সাকিব, কোলে বিদেশি প্রজাতির একটা মাঝারি সাইজের কুকুর ছানা। খানিকটা অবাক হয় ফরিদ আন্টি, সাকিব এই সকাল সকাল কুকুর নিয়ে আসলো কোথা থেকে? কিছু বুঝে ওঠার আগেই সাকিব বলে, আন্টি আপনার বাড়ির নতুন মেহমান। ফরিদ আন্টি বলল, তা বুঝলাম, কিন্তু সকাল সকাল নাস্তা না করে কোথায় গিয়েছিলে, আর কোথা থেকেই বা আনলে এটা? সাকিব বলল, আমার এক বন্ধুর বাসা থেকে, ওরা বিয়েতে যাবে, তাই বলল আজকের দিনটা আমার কাছে রাখতে। এত কিউট কুকুরটা ছানা দেখে আমিও না করতে পারিনি আন্টি, কি করব। সকালের নাস্তায় গরুর মাংসের সাথে পরোটার আইটেম রেখেছিল ফরিদ আন্টি। সাকিব নিজের ভাগ থেকে অর্ধেক খাবার শেষ করে বাকি অর্ধেক ছিঁড়ে ছিঁড়ে কুকুরছানাটাকে খাওয়াতে ব্যস্ত। পরোটার অংশগুলো কামড়ে কামড়ে খাচ্ছে কুকুরছানাটা। দেখতেই ভালোই লাগছিল সাকিবের। রুমে আসতেই অবাক হয়ে তার দিকে তাকায় তুষার। কিছু বলতে চাইলে সাকিব আঙুলের ইশারায় থামিয়ে দিয়ে বলে, মেহমানদারিতে ডিস্টার্ব করিস না। বলেই পুনরায় খাওয়ানোয় মন দিল সাকিব। এর মাঝেই মাথায় আসে কুকুরের মালকিনের কথা, যার বাড়ি থেকে কুকুরছানাটা চুরি করে এনেছে সে, সেই সৃজনী। বেচারা নিশ্চয়ই এখন কেঁদে কেটে একাকার হয়ে যাচ্ছে। ভাবতেই কল দেয় সাকিব। দুবার কল হতেই রিসিভ করে সৃজনী। ওপাশ থেকে ভেসে আসে নাকটানার শব্দ। সাকিবের বুঝতে সময় লাগেনি সৃজনী কাঁদছে, তাই খানিকটা অবাক হওয়ার ভান ধরে বলে, কি হয়েছে, কাঁদছেন কেন জান পাখি? খানিকটা সময় পর ওপাশ থেকে জবাব আসে, কাঁদছি না, আমার বাসায় চুরি হয়েছে আজ, তাই মন খারাপ। এখন বাবা গেছে চোরের নামে থানায় অভিযোগ করতে। হালকা করে জিভ কামড়ায় সাকিব, ফেসে গেল না তো? ভাবতেই কিছুটা অসহায় ভাব ধরে বলে, খবরটা শুনে সত্যিই খুব কষ্ট পেয়েছি। আচ্ছা, চোরটা কি আপনি? সৃজনী সোজা সাপটা প্রশ্নে হালকা অবাক হয় সাকিব। সৃজনী কি বুঝতে পেরেছে নাকি অনুমান করে বলছে? ভাবতেই সাকিব কথা ঘুরাতে বলে, সব চোরই কিন্তু মানুষ হয়, যেমন আপনাকেও চোর বললে ভুল হবে না, কারণ আপনিও কিন্তু আমার মন চুরি করেছেন। একটা শ্বাস ছাড়ে সৃজনী, অতঃপর বলে, প্লিজ মজা করবেন না, এখন মজা করার মুডে নেই আমি। লিওনের জন্য খুব কষ্ট হচ্ছে আমার, সত্যি করে বলুন চোরটা আপনি নন তো? সাকিব সরাসরি অস্বীকার করে বলে, আরে না, কি যে বলেন, আমাকে দেখি কি আপনার চোর মনে হচ্ছে? সৃজনীর সরাসরি উত্তর, হ্যাঁ কিছুটা। বিপরীতে সাকিব একটা শ্বাস ছেড়ে বলে, তাহলে আর কি করার, তবে এটা সত্যি আমি মোটেও আপনার কুকুরটা চুরি করিনি। আমি ফাজিল হলেও কিন্তু চোর না। কুকুরের কথা বলেই থেমে যায় সাকিব। আহম্মকের মতো করে তাকায় ফোনের দিকে। এটা ধরা খাওয়ার লক্ষণ। তার কথা শেষ হতেই ওপাশ থেকে সৃজনী স্বাভাবিক স্বরে বলে, হ্যাঁ চোর হলেও পাক্কা ইমানদার। আমি বলেছি আমার বাসায় চুরি হয়েছে, কি চুরি হয়েছে তা তো বলিনি। তাহলে শিওর হলেন কি করে যে আমার কুকুরটাই চুরি হয়েছে?